হঠাৎ এক রহস্যময় শক্তির কম্পনে ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে বুঝতে চেষ্টা করে কি হচ্ছে। হঠাৎ সমুদ্রের দিক থেকে আসে এক ভয়ঙ্কর গর্জন, যেন দানবের ক্রোধ। পরক্ষণেই দেখতে পান শান্ত নীল জলরাশি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর দানবে। বিশাল ঢেউ ভেঙে পড়ছে শহরের উপর। গলির পর গলি, রাস্তার পর রাস্তা ভাসিয়ে নিচ্ছে খেলনার মতো। গাড়ি, বাস, গাছ সবকিছু যেন কাগজে তৈরি, ভেসে যাচ্ছে সেই দানবীয় স্রোতে। দোকানপাট, পার্কিং এর গাড়ি, ফুটপাতের মানুষ সব এক নিমিষেই তলিয়ে যায় এই ভয়ঙ্কর ঢেউয়ের নিচে। পানির চাপে ভবনের নিচের স্তরগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু কেউ কারো সাহায্যে আসতে পারছে না, কারণ রাস্তা নেই, শুধু জল আর জল। হ্যাঁ, পৃথিবীতেই ঘটে গেছে এমন এক ভয়ঙ্কর ঘটনা যা মানব ইতিহাসের এক ভয়ানক বিপর্যয় নিয়ে এসেছিল। তবে চলুন দেখি আসি সেই ঘটনার আদ্যপান্ত। 2004 সালের 26শে ডিসেম্বর, বড়দিনের ঠিক পরের দিন, সমুদ্রের তীরে ছুটির আনন্দে মেতে উঠেছিল ইউরোপ ও আমেরিকার হাজার হাজার মানুষ। থাইল্যান্ড, শ্রীলঙ্কা আর ইন্দোনেশিয়ার শান্ত সৈকত যেন সেদিন ছিল এক টুকরো স্বর্গ। কেউ রোদ পোহাচ্ছিল, কেউ সাগরের নীল জলে খেলছিল, কিন্তু কেউ জানতো না সমুদ্রের নিচে তখন নিঃশব্দে জেগে উঠেছে এক মৃত্যু দানব। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পাশ দিয়ে হঠাৎ কেঁপে ওঠে পৃথিবীর বুকে লুকানো এক শক্তি, একটি ভয়ঙ্কর ভূমিকম্প যার মাত্রা ছিল 9.3। এটি ছিল এশিয়ার ইতিহাসে রেকর্ড করা অন্যতম শক্তিশালী ভূমিকম্প। এই ভূমিকম্পর পর সমুদ্রের নিচ থেকে উঠে আসে এক অদৃশ্য দানব, সুনামি। শান্ত সমুদ্র মুহূর্তের রূপ নেয় এক বিশাল ধ্বংসের ঢেউয়ে। এই ঢেউ ছুটে চলে চারদিকে। মাত্র কয়েক ঘন্টায় প্রায় 2,30,000 মানুষ প্রাণ হারায়। ভূমিকম্পের সবচেয়ে কাছের শহর ছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা। শহরটিতে প্রায় 2,60,000 মানুষ বসবাস করত। ভূমিকম্পের মাত্র 30 মিনিটের মধ্যেই 10 তলা ভবনের সমান উঁচু বিশাল ঢেউ শহরটিতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই 60,000-এর বেশি মানুষ মারা যায়। ধ্বংস এতটাই ভয়াবহ ছিল যে শহরে প্রায় কেউ বেঁচে থাকতে পারেনি। ইন্দোনেশিয়ায় তাণ্ডব চালানোর পর সেই ভয়ঙ্কর সুনামি ছুটে যায় থাইল্যান্ডের দিকে। ভারত মহাসাগরের উপর দিয়ে ঘন্টায় 500 মাইল গতিতে ধেয়ে আসা বিশাল ঢেউ প্রায় 1.5 ঘন্টা পরে থাইল্যান্ডের ফ্যাংনা ও ফুকেটের সমুদ্র তীরে আঘাত হানে। অবাক করার বিষয় হলো, এত সময় হাতে থাকার পরও কেউ সতর্ক ছিল না। স্থানীয় মানুষ ও পর্যটকরা বুঝতেই পারেনি কি হতে যাচ্ছে। অনেকে আবার সমুদ্রের পানি হঠাৎ পিছিয়ে যেতে দেখে কৌতূহল নিয়ে সৈকতের কাছে চলে আসে, কিন্তু তখনই বিশাল ঢেউ এসে তাদের গ্রাস করে ফেলে। সেই দিন থাইল্যান্ডে প্রাণ হারান প্রায় 5,400 জন মানুষ। এর মধ্যে প্রায় 2,000 জন ছিলেন বিদেশি পর্যটক, যাদের অনেকে ছুটি কাটাতে গিয়ে আর ফিরে আসেনি। 1 ঘন্টা পর সুনামির বিশাল ঢেউ থাইল্যান্ড থেকে এসে আঘাত হানে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে, বিশেষ করে চেন্নাইয়ের কাছে। বিশাল ঢেউ এর সাথে গাছপালা, ঘরবাড়ির ধ্বংসাবশেষ টেনে নিয়ে শহরের মাইলের পর মাইল ভিতরে প্রবেশ করে। এই ভয়াবহতায় শুধুমাত্র ভারতেই প্রাণ হারায় 10,000 জন এর বেশি মানুষ। এরপর সুনামি আছড়ে পড়ে শ্রীলঙ্কায়, যেখানে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়ানক হয়। দেশটিতে প্রাণ হারায় প্রায় 30,000 জন মানুষ, আর লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সুনামির তাণ্ডব যেন গোটা উপকূলীয় অঞ্চলকে উজাড় করে দেয়। এই বিশাল ঢেউয়ের প্রভাব এখানেই শেষ হয়নি। ভূমিকম্পের 8 ঘন্টা পর এটি পৌঁছে যায় আফ্রিকার দক্ষিণ প্রান্তে, দক্ষিণ আফ্রিকায়, যা ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় 5,000 মাইল দূরে। সেখানে সুনামির ঢেউ হঠাৎ করে আসতে পড়ে সৈকতে থাকা সাঁতারুদের উপর, যারা এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিল না। নোয়ার সুনামি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানিয়েছে, 2004 সালে ভয়াবহ সুনামির পিছনে ছিল এক বিশাল শক্তিশালী ভূমিকম্প। এই ভূমিকম্পটি ঘটেছিল যখন সমুদ্রের নিচে একটি ভারী পাথরের স্তর, যাকে প্লেট বলা হয়, এটি অন্য একটি হালকা প্লেটের নিচে সরে যায়। এই ধরনের জায়গাগুলোকে বলে মেগা থ্রাস্ট ফল্ট, যা পৃথিবীর সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প তৈরি করে। এই ফল্টগুলো পানির নিচে থাকে। এই ভূমিকম্পে ভারতীয় ও অস্ট্রেলীয় প্লেটে প্রায় 900 মাইল জায়গা ফেটে যায়, আর সেটা ঘটেছিল 31 মাইল গভীরে। সাধারণত ভূমিকম্প কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায়, কিন্তু এটি চলেছিল পুরো 10 মিনিট। সেই সময় সমুদ্রের তলা হঠাৎ 130 ফুট উপরে উঠে আসে। এই বিশাল জাকড়ের ফলে সমুদ্র একসাথে অনেক বড় বড় ঢেউ তৈরি হয়, যেগুলো দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। ভাবুন, কেউ একটা বিশাল পাথর পানিতে ছুঁড়ে মারলো, পানিতে সঙ্গে সঙ্গে বড় ঢেউ উঠলো। ঠিক এমনভাবে সুনামির ঢেউ তৈরি হয়, কিন্তু এই ঢেউগুলো সৈকতের সাধারণ ঢেউয়ের মতো নয়, যেখানে মানুষ সার্ফিং করে বা খেলাধুলা করে। সুনামির ঢেউ অনেক বড় আর অনেক জোরে আসে। এগুলো দেখতে যেন এক বিশাল সাদা রঙের পাগলা নদী, যা সামনে যা কিছু পায় সব ধ্বংস করে নিয়ে যায়, মানুষ, ঘরবাড়ি, গাছপালা সবকিছু। এই পানির মধ্যে কেউ পড়ে গেলে বেঁচে থাকা খুব কঠিন, কারণ এখানে শুধু পানি না, পানির সঙ্গে থাকা বড় বড় ভাঙ্গা জিনিস, যেমন ইট, কাঠ, লোহার টুকরো এসে আপনাকে আঘাত করতে পারে। তাই দেখা যায় ভূমিকম্পে অনেক মানুষ আহত হলেও মারা যায় কম, কিন্তু সুনামির সময় হয় উল্টো, অনেক মানুষ মারা যায়, কারণ এই বিশাল ঢেউ থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। 2004 সালের মতো ভয়ঙ্কর সুনামি খুব বিরল ঘটনা। এ কারণে ভারত ও শ্রীলঙ্কার মতো দেশে আগে কখনো এমন দুর্যোগ হয়নি, তাই কেউ প্রস্তুত ছিল না। মানুষ জানতো না কিভাবে এমন বিপদ থেকে বাঁচতে হয়। তখন এসব দেশে সুনামি সম্পর্কে সতর্ক করার জন্য কোনো ব্যবস্থাও ছিল না, না প্রকৃতির লক্ষণ দেখার অভ্যাস, না সরকারি সতর্কবার্তা, না আগের কোনো অভিজ্ঞতা।
আর মানুষ ভূমিকম্পও টের পায়নি, কারণ তারা ভূমিকম্পের কেন্দ্র থেকে অনেক দূরে ছিল। তাই যখন বিশাল ঢেউ উপকূলে আঘাত হানে তখন সবাই ছিল একদম অজান্তে। এই অভিজ্ঞতার অভাব আর প্রস্তুতির ঘাটতির কারণেই সুনামির প্রভাব এত ভয়াবহ ও প্রাণঘাতী হয়ে ওঠে। তবে প্রশ্ন হলো, 2004 সালে বক্সিং ডে সুনামির মতো ভয়াবহ সুনামি কি আবার হতে পারে? দুর্ভাগ্যজনকভাবে এর উত্তর সহজ নয়। তবে এখন ভারত মহাসাগরে সুনামি সতর্কতা দেওয়ার জন্য একটি আধুনিক ব্যবস্থা বসানো হয়েছে, যাতে উপকূলের মানুষ আগে বিপদের খবর পায়। তবে কিছু গুরুত্বপূর্ণ সুনামির লক্ষণ আপনি মনে রাখতে পারেন। প্রথমত, যদি উপকূলের কাছাকাছি কোনো শক্তিশালী ভূমিকম্প হয় তাহলে এটা সুনামি সংকেত হতে পারে। যদি আপনি দেখেন সৈকতের পানি অদ্ভুতভাবে পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রের পানির স্তর কমে যাচ্ছে এবং প্রবাল বা মাছ উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে দ্রুত সরে যান। আরেকটি লক্ষণ হচ্ছে সমুদ্রের অদ্ভুত শব্দ। আপনি যদি এমন একটি গর্জন শোনেন যা ট্রেন বা জেট ইঞ্জিনের মতন শোনায়, তাহলে বুঝবেন এটা সুনামির পূর্বাভাস হতে পারে। এই সমস্ত লক্ষণ দেখলে সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা না করে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। নিচু উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় চলে যাওয়াই আপনার জন্য নিরাপদ হবে। যদি আপনি বাড়িতে থাকেন তাহলে নিশ্চিত করুন আপনার পরিবারের সবাই সুনামি সম্পর্কে জানে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করছে। যদি আপনি দ্রুত নিরাপদ জায়গায় যেতে না পারেন তাহলে উঁচু এবং শক্তিশালী কংক্রিটের বাড়িতে আশ্রয় নিন। নিচু এলাকায় থাকা ছোট ঘরবাড়িগুলো এড়িয়ে চলুন। যদি আপনি নৌকায় থাকেন তাহলে তীর থেকে অনেক দূরে থাকুন। যদি আপনি ইতিমধ্যে বন্দরে থাকেন তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং তাদের নির্দেশনা অনুসরণ করুন।